ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে কোশ্চেন অ্যান্সার সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের বাংলা, ইংলিশ আর হিস্ট্রি থেকে সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ফিলোজফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার উত্তর সমেত সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আরম্ভ করার আগে তোমাদের একটু বলে দিই যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা তোমরা যদি সেটা জানো তাহলে তোমাদের পরীক্ষাতে পড়তে সুবিধা হবে। তোমরা জানো তোমাদের 40 মার্কসে পরীক্ষা হয়, তার মধ্যে তোমাদের দুটো ভাগ আছে, ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1-এর মধ্যে তোমাদের আছে তর্কবিদ্যার ভূমিকা। সেখানে কিন্তু আবার তোমাদের 6টা অধ্যায়তে ভাগ করা আছে। এই যে 6টা অধ্যায় ভাগ করা আছে, এই 6টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন কেমন আসবে? 2 মার্কসের আসবে, 3 মার্কসের আসবে, 6 মার্কসে। 2 মার্কসের তোমাদের 3টে কোশ্চেন করতে হবে, যেখানে 5টা কোশ্চেন থাকবে। তোমাদের 3 মার্কসে 4টে কোশ্চেন অ্যান্সার দিতে হবে তোমাদের ওখানে 6টা কোশ্চেনের মধ্যে। আর তোমাদের 6 মার্কসের যে কোশ্চেন থাকবে 6 নম্বরে, সেখানে তোমাদের কিন্তু একটা অ্যান্সার তোমাদের করতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমাদের এখানে তোমাদের 24 নম্বরের উত্তর দিতে হবে। আর সেকেন্ড থাকছে তোমাদের নীতিবিদ্যার ভূমিকা। সেখানে তোমাদের 2 নম্বরের 2টো, 3 নম্বরের 2টো আর 6 নম্বরের একটা, এই নিয়ে তোমাদের সেখানে 16 নম্বরের কোশ্চেন দিতে হবে। মোট তোমাদের 40 নম্বরে। আমি তোমাদের আজকে এত বড় ভিডিও হয়ে যাবে যে তোমাদের যদি দুটো ভাগে সাজেশন দিই তোমরাও বুঝতে পারবে না। তাই আমি তোমাদের ইউনিট 1-এ তর্কবিদ্যার ভূমিকা, তোমরা জানো যে 6টা অধ্যায় আছে, সেই 6টা অধ্যায় থেকে কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি সাজেশন দিয়ে দিয়েছি 2, 3 আর 6-তে। প্রথমে তোমাদের আসছি যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ। সেখানে তোমাদের 2 নম্বরের কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। যুক্তিবিদ্যা কাকে বলে? যুক্তিবিদ্যা হলো তর্ক বা যুক্তি সম্পর্কিত এক বৈজ্ঞানিক অনুসন্ধান ও আলোচনা। যুক্তিবিদ্যাকে তর্কবিদ্যা নামেও উল্লেখ করা হয়। যুক্তিবিদ্যাকে তর্কবিদ্যা নামে উল্লেখ করা হয়। যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, যুক্তিবিজ্ঞান, তর্কবিজ্ঞান এই সমস্ত নামগুলি সম্মত রূপে গণ্য। নেক্সট, আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য লেখো। আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য হলো, আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয়। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, অবরোহ যুক্তি কাকে বলে? অবরোহ হলো যুক্তির একটি প্রকার। অবরোহ শব্দটির অর্থ হলো নেমে আসা বা অবরোহণ করা। এখানে যুক্তিবাক্যের ব্যাপক বিষয় থেকে সিদ্ধান্তে যখন তার চেয়ে কম কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন যুক্তিবিজ্ঞানে তাকেই বলা হয় অবরোহ যুক্তি। এবার তোমাদের 3 নম্বরে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। একটি অবরোহ যুক্তির বৈধ হবার শর্তগুলি কী? অবরোহ যুক্তির বৈধ হওয়ার শর্ত, অবরোহ যুক্তি একমাত্র তখনই বৈধ রূপে গণ্য হতে পারে যখন তা বৈধতা শর্তগুলিকে যথাযথভাবে অনুসরণ করে। কোনো অবরোহ যুক্তির বৈধতা শর্তগুলিকে নিচে উল্লেখ করা হলো। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, অর্থাৎ যুক্তিবাক্যের বক্তব্য বিষয় বাইরের কোনো কিছুকে অবরোহ যুক্তির সিদ্ধান্তে প্রমাণ করা হয় না। এইরূপ শর্তের অধীনে যুক্তি বৈধ হতে পারে, অন্যথায় যুক্তিটি অবৈধ রূপে গণ্য হয়। 2 নম্বর পয়েন্ট, যুক্তিবাক্যের সত্যতার ওপর সিদ্ধান্তের সত্যতাটি নির্ভরশীল হবে, অর্থাৎ যুক্তিবাক্য বা যুক্তিবাক্যগুলি যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে। এইরূপ শর্তের অধীনে যুক্তিটি বৈধ হয়, অন্যথায় যুক্তিটি অবৈধ হয়। 3 নম্বর পয়েন্ট, যুক্তিবাক্য বা যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটি কখনো মিথ্যা হতে পারে না, কারণ সত্য যুক্তিবাক্য থেকে মিথ্যা সিদ্ধান্ত নিঃসৃত হলে সিদ্ধান্তটি কখনই অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত হতে পারে না, তাই এক্ষেত্রে যুক্তিটি বৈধ না হয় অবৈধ হয়। 4 নম্বর পয়েন্ট, অবরোহ যুক্তি গঠনের যে সমস্ত নিয়মাবলী আছে সেগুলিকে যথাযথভাবে অনুসরণ করতে হয়, তা না হলে যুক্তিটি বৈধ না হয় অবৈধ হয়। নেক্সট কোশ্চেন, যুক্তির স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি কী?
প্রত্যেকটি যুক্তির ক্ষেত্রে কিছু স্বরূপ বা বৈশিষ্ট্যগত বৈশিষ্ট্য দেখা যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। যুক্তি কোনো মানসিক ক্রিয়া নয়, মানসিক ক্রিয়ারূপে যা গণ্য তা হলো অনুমান। যুক্তি হলো মানসিক ক্রিয়ার বহির্ভূত এক বিষয়। অনুমানের ভাষাগত রূপ। যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত একটি স্পষ্ট রূপ। অনুমান হলো একটি অস্পষ্ট বিষয়, কিন্তু যুক্তি হলো একটি স্পষ্ট বিষয়। ভাষার মাধ্যমে স্পষ্টভাবে উপস্থাপিত অনুমানই হলো যুক্তি। একাধিক বচনের সমষ্টিগত রূপ। যুক্তি হলো একাধিক বচনের এক সমষ্টিগত রূপ। এই বচনগুলি পারস্পরিকভাবে যুক্তিবাক্য বা হেতুবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্কে সম্পর্কিত। যুক্তিতে থাকে একটি সিদ্ধান্ত এবং এক বা একাধিক হেতুবাক্য। সিদ্ধান্ত ও যুক্তিবাক্যের উপস্থিতি। যুক্তির ক্ষেত্রে আমরা প্রতিপাদ্য বিষয়টি যে বচনের মাধ্যমে প্রমাণ করি তাকে বলে সিদ্ধান্ত, আর যে বচনগুলির সাহায্যে সিদ্ধান্তকে প্রমাণ করা হয় বা প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় যুক্তিবাক্য। এবারে আসছি তোমাদের এই অধ্যায় থেকে 6 নম্বরের কোশ্চেন। সত্যতা ও বৈধতার সম্পর্ক কি? একটি যুক্তি কখনো বৈধ ও অবৈধ হয়। অবরোহ তোমাদের এখান থেকে 6 নম্বরের কোশ্চেন। ভিডিওটা বড় হয়ে যাবে, এত বড় উত্তর তো দেওয়া যায় না, আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি। এবার তোমাদের যদি কারোর মনে হয় যে এই কোশ্চেন উত্তর পাচ্ছি না, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের উত্তরগুলো করে দেবো। নেক্সট কোশ্চেন, অবরোহ আরোহ যুক্তির পার্থক্য কি তা আলোচনা করো। তারপরে তর্কবিদ্যা কাকে বলে, তর্কবিদ্যার মূল কাজ বা উদ্দেশ্য কি। এই হয়ে গেল অধ্যায় প্রথমের কোশ্চেন। এবারে দ্বিতীয় অধ্যায়তে আছে তোমাদের পদ, বাক্য ও বচন। সেখান থেকে 2 নম্বরেরটা আগে আলোচনা করে দিই। যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝায়? যদি কোনো যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের বস্তুগত সত্যতা থাকে, অর্থাৎ বচনগুলি বস্তুগতভাবে সত্য হয় এবং যুক্তিটি বৈধ হয়, তবে সেই যুক্তির বস্তুগত সত্যতা থাকবে। পদ কাকে বলে? পদ হলো সেই শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো বচনের উদ্দেশ্য বা বিধ রূপে গণ্য হবার যোগ্যতা রাখে। বস্তুগত সত্যতা কাকে বলে? যদি কোনো বচনের দ্বারা প্রকাশিত বস্তুস্থিতির সঙ্গে বচনের মিল থাকে তবে সেই বচনের সত্যতাকে বলা হয় বস্তুগত সত্যতা। নেক্সট কোশ্চেন, বচনের সংযোজকের কাজ কি? সংযোজক হলো বচনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ হলো উদ্দেশ্য ও বিধ পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্বন্ধ নির্ণয় করা। সংযোজক না থাকলে একটি বাক্য কখনোই বচনের স্বীকৃতি লাভ করতে পারে না। এবারে আসছি তোমাদের এই অধ্যায় থেকে 3 নম্বরের কোশ্চেন, নিরপেক্ষ বচনের পরিমাণের ভূমিকা কি? সাধারণ বাক্যে পরিমাণের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও নিরপেক্ষ বচনের ক্ষেত্রে পরিমাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ আমরা নিরপেক্ষ বচনে যে 4টি অংশের পরিচয় পাই তাদের মধ্যে পরিমাণও হলো অন্যতম। শুধু তাই নয়, এই পরিমাণের বিষয়টিকেই বচনের প্রথম অংশরূপে উল্লেখ করা হয়। নিরপেক্ষ বচনের কাজই হলো উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কিছু স্বীকার বা অস্বীকার করা। এইরূপ স্বীকৃতি বা অস্বীকৃতির ক্ষেত্রে উদ্দেশ্যের পরিমাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সমগ্র উদ্দেশ্য সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা অথবা আংশিক পরিমাণের উদ্দেশ্য সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা ঠিক একই জিনিস নয়। উদ্দেশ্য পদের এই সমগ্র অংশ বা অংশ বিশেষকে নিরপেক্ষ বচনের পরিমাণ রূপে গণ্য করা হয়। সুতরাং দেখা যায় যে নিরপেক্ষ বচনের ক্ষেত্রে পরিমাণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নেক্সট কোশ্চেন, বচন ও বচনাকার কাকে বলে? প্রথমে বলি বচন। মনের ভাবকে যখন ভাষার মাধ্যমে ব্যক্ত করা হয় তখন তাকে বলা হয় বাক্য। এই বাক্যকে যখন তর্ক বিজ্ঞান সম্মত আকারে উপস্থাপিত করা হয় তখন তাকে বলা হয় বচন। যেমন মানুষ মরণশীল, এটি হলো একটি বাক্য, কিন্তু এর তর্ক বিজ্ঞান সম্মত রূপ হিসাবে যে বচনের কথা বলা হয় তা হলো সকল মানুষ হয় মরণশীল। এই বচনই হলো তর্ক বিজ্ঞানের মূল ভিত্তি, কারণ তর্ক বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো যুক্তি, আর এই যুক্তি গঠিত হয় বচন দিয়ে। এবারে কোশ্চেন হচ্ছে
ভাগটা ছিল বচন আকার। তর্কবিদ্যায় বচনের ওপর গুরুত্ব দেওয়া হলো, আর বেশি গুরুত্ব দেওয়া হয় বচনের আকারের ওপর। বচনের আকার হলো বচনের একটি নির্দিষ্ট কাঠামো, যার দ্বারা বচনটিকে একটি নির্দিষ্ট আকারে প্রকাশ করা যায়। বচনের এই আকারে একটি নির্দিষ্ট ও সার্বজনীনতা আছে। এই কারণে বচনের আকারে সত্য মূল্যের ক্ষেত্রে আমাদের এক প্রকার নিশ্চয়তা থেকে যায়। বচনগুলির বক্তব্য বিষয়ে পরিবর্তন হলেও তার আকারের কোনো পরিবর্তন হয় না। যেমন সকল মানুষ হয় মরণশীল, এই বচনটির উদ্দেশ্য ও বিধেয় পরিবর্তিত হয়ে কোনো একটি বচনে পরিবর্তিত হতে পারে না। অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল না বলে আমরা এটাও বলতে পারি যে সকল কবি হয় দার্শনিক, কিন্তু এদের আকারটি হলো সকল এসওপি এবং এর কোনো পরিবর্তন নেই। সেই কারণে বলা যায় যে বচনের আকার নির্দিষ্ট ও অপরিবর্তনীয় রূপে গণ্য। এবারে তোমাদের আসছি 6 নম্বরের কোশ্চেনে। সাপেক্ষ বচনের বিভিন্ন প্রকার সম্বন্ধে উদাহরণ সহ আলোচনা করো। এ বচনের ব্যাপ্যতার নিয়মটি কি? এ বচনের ব্যাপ্যতা ব্যতিক্রমী দৃষ্টান্তগুলি কি? উদাহরণ সহ আলোচনা করো। সংযোজক কি? সংযোজকের প্রকৃতি কি? বচনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই হয়ে গেল তোমাদের 6 নম্বর। এবারে আসছি তোমাদের বচনের বিরোধিতা। নেক্সট তৃতীয় অধ্যায়। প্রথমে 2 নম্বরের কোশ্চেন দিয়ে দিই। বিপরীত বিরোধানুমানে প্রথমে হচ্ছে কোশ্চেন, বিপরীত বিরোধানুমানের নিয়মটি কি? দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে, কিন্তু একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। বিরোধানুমান কাকে বলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে বচনের বিরোধিতার সম্বন্ধ থাকে এবং আশ্রয় বাক্যের সত্যমূল্য থেকে সিদ্ধান্তের সত্যমূল্য অনুমান করা হয়, সেই অনুমানকে বলা হয় বিরোধানুমান। নেক্সট কোশ্চেন, বিপরীত বিরোধিতার সম্বন্ধে একটি উদাহরণ দাও। এ হচ্ছে সকল মানুষ হয় দার্শনিক, কোনো মানুষ নয় দার্শনিক। বিরোধিতা সম্বন্ধ কাকে বলে? যদি দুটি আপত্তিক শ্রেণী বিষয়ক নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় এক থাকে এবং তাদের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তবে তাদের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিরোধিতা সম্বন্ধ। এবারে আসছি তোমাদের এই অধ্যায় থেকে 3 নম্বরের কোশ্চেন। বিরোধমান কাকে বলে? বিরোধমানের সংজ্ঞা হচ্ছে যে অমাধ্যম অনুমানে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত পারস্পরিক বিরোধিতার সম্পর্কে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপরটি সত্যত্ব বা মিথ্যাত্ব অনুমান করা হয়, এই অনুমানকেই বলা হয় বিরোধমান। এই ধরনের অনুমান দেখা যায় এ এবং ও আর ই এবং আই বচন জোড়ের মধ্যে। সকল ধ্বনি হয় অহংকারী, এর প্রথম বচনে এটা সত্য হলে তার সুতরাং কী হবে? কোনো ধ্বনি নয় অহংকারী, ওতে দ্বিতীয় বচনে এই সিদ্ধান্তটা কী হবে? মিথ্যা। এখানে বচন দুটির মধ্যে প্রথমটি হলো এ বচন, দ্বিতীয়টি হলো ও বচন। এই দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় এক, কিন্তু এদের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য আছে। এই দুটি বচনের পারস্পরিক সম্পর্ক হলো বিরোধিতার সম্পর্কে। এইরূপ সম্পর্কের ওপর ভিত্তি করে প্রথম বচনটি সত্যতা থেকে দ্বিতীয় বচনটি মিথ্যাত্ব অনুমান করা যায়। বিরোধিতার সম্পর্কের ওপর এইরূপ অনুমানটি নির্ভরশীল বলেই এই ধরনের অনুমানকে বলা হয় বিরোধমান। পরেরটা হচ্ছে বচনের বিরোধিতার বৈশিষ্ট্যগুলি কি তা উল্লেখ করো। বৈশিষ্ট্য হচ্ছে, তর্কবিদ্যায় বচনের বিরোধিতার যে সংজ্ঞা দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বচনের বিরোধিতার ক্ষেত্রে নিচের বৈশিষ্ট্যগুলি দেখা যায়। প্রথম হচ্ছে, বচনের বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন দেখা যায়, কারণ একটি মাত্র বচনের ক্ষেত্রে বিরোধিতার সম্পর্কটিতে কখনোই প্রতিষ্ঠা করা যায় না। বিরোধিতার অর্থই হলো একটি বচনের সঙ্গে আরেকটি বচনের বিরোধিতা। বিরোধিতার ক্ষেত্রে যে দুটি বচন দেখা যায় সে দুটি বচন হলো সমজাতীয় বা সমপর্যায়।
বিরোধিতার ক্ষেত্রে যে দুটি বচন দেখা যায় সে দুটি বচন সমজাতীয় বলে তাদের উদ্দেশ্য এবং বিধেয় একই হয়। বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় তাই পারস্পরিক ভিন্ন ভিন্ন হতে পারে না। বচনের বিরোধিতার অর্থ হলো তা এক ধরনের সম্পর্ক। এইরূপ সম্পর্কটি বিভিন্ন ধরনের হতে পারে। এবারে বন্ধুরা তোমাদের 6 নম্বরের কোশ্চেন দিয়ে দিচ্ছি। বচনের বিরোধিতা কয় প্রকার কি কি? বিপরীত বিরোধিতার অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ সহ আলোচনা করো। অসম বিরোধিতাকে কি প্রকৃত অর্থে বিরোধিতা বলা যায়? অধীন বিপরীত বিরোধমান কি? এই নিয়মগুলি দৃষ্টান্ত সহকারে উল্লেখ করো। বিরুদ্ধ বিরোধমানের নিয়মগুলি কি তা উদাহরণ সহযোগে উল্লেখ করো। এবারে তোমাদের আসছি নেক্সট অধ্যায় আছে 4র্থ অধ্যায় অমাধ্যম অনুমান। তোমাদের বন্ধুরা এতগুলো তোমাদের কোশ্চেন দিয়ে দিলাম। এবারে যে নেক্সট কোশ্চেন তোমাদের শুধু আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, এত উত্তর তো দেওয়া সম্ভব না, ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে তোমাদের যেটা বলে দিই যে তোমাদের যদি কোনো কোশ্চেনের উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই উত্তরগুলো একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। কারণ এত উত্তর তো দেওয়া সম্ভব না, 6টা উত্তর চ্যাপ্টার থেকে। এরপরেরটা হচ্ছে অমাধ্যম অনুমানের 2 নম্বর কোশ্চেন হচ্ছে সরল আবর্তনের নিয়মটি কি? বিরুদ্ধ পদ কাকে বলে? অনুমান কয় প্রকার ও কী কী? আবর্তনের নিয়ম কয়টি ও কী কী? এবার 3 নম্বরের কোশ্চেন নিষেধমূলক আবর্তন কি? সরল আবর্তন ও অসরল আবর্তন কাকে বলে? অমাধ্যম ও মাধ্যম অনুমান কাকে বলে? 6 নম্বরের কোশ্চেনে যাচ্ছি। আবর্তন কাকে বলে? প্রমাণ করো যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। অমাধ্যম অনুমানের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। উদাহরণ সহ অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো। এবারে যাচ্ছি অধ্যায় 5 নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় 2 নম্বরের কোশ্চেন অবৈধ সাধ্য দোষ কাকে বলে? দ্বিতীয় সংস্থান কাকে বলে? নিরপেক্ষ ন্যায় কাকে বলে? অনেকার্থক হেতু দোষ কাকে বলে? তারপরে 3 নম্বরের কোশ্চেন প্রমাণ করো যে দুটি যুক্তি বাক্যই নঙ্গত্বক হলে তা কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। কোনো ন্যায় অনুমানের সিদ্ধান্তটি যদি সামান্য বচন হয় তাহলে হেতুপদটি যুক্তিবাক্য দুটিতে মাত্র একবার ব্যাপ্য হবে। তারপরের কোশ্চেন কোনো একটি বৈধ ন্যায় যুক্তি বাক্য একটি পদ যদি দুবার ব্যাপ্য হয় তাহলে তার পূর্ণাঙ্গ মূর্তি বা রূপটি কি হবে? তারপরে যাচ্ছি 6 নম্বরের কোশ্চেন নিরপেক্ষ ন্যায় নিয়মগুলি উল্লেখ করো। নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। ন্যায় সংস্থান কি? সংস্থান কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা করো। সংক্ষিপ্ত ন্যায় কি? সংক্ষিপ্ত ন্যায়ের প্রকারগুলি উদাহরণ সহ আলোচনা করো। তারপরে তোমাদের লাস্ট অধ্যায় হচ্ছে 6 নম্বরে যৌগিক যুক্তি, প্রাকল্পিক ও বৈকল্পিক। এরপরে তোমাদের এটা 2 নম্বরেটা দিচ্ছি পূর্বকল্প নিষেধ দোষের একটি উদাহরণ দাও। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়মটি কি? একটি অনুকল্প পরিগ্রহণ দোষের উদাহরণ দাও। অনুস্বীকারজনিত দোষ কখন ঘটে? 3 নম্বর নিচের যুক্তিটির বৈধতা নির্ণয় করে। এখানে যুক্তিটি হবে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, সূর্য উঠেছে অতএব অন্ধকার দূর হয়েছে। অযৌগিক বা নিরপেক্ষ যুক্তি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। নিচে যুক্তিটির বৈধতা বিচার করো। যে দুষ্কৃতি নয় অথবা শয়তান নয়, সে দুষ্কৃতি নয় অথবা শয়তান নয়, সে দুষ্কৃতি নয় অতএব সে শয়তান। 6 নম্বর কোশ্চেন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম কি? নিয়মে লঙ্ঘনজনিত দোষ কি? উদাহরণ সহ আলোচনা করো। তারপরে 9 নম্বরের কোশ্চেনটা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম কি? এইরূপ নিয়মে লঙ্ঘনজনিত দোষ কি? উদাহরণ সহ আলোচনা করো। যৌগিক যুক্তিগুলি বৈধতা কীভাবে বিচার করা যায়। এই গেল তোমাদের পুরো ইউনিট 1-এ তর্কবিদ্যার ভূমিকা, পুরো তোমাদের আমি সাজেশন দিয়ে দিলাম। এবারে তোমাদের বাকি থাকছে ইউনিট 2 নেক্সট ভিডিওতে নীতিবিদ্যার ভূমিকা যেটা আছে সেখানেও কিন্তু তোমাদের আবার অধ্যায় 2 অধ্যায় ভাগ করা আছে, প্রথম অধ্যায় আবার দ্বিতীয় অধ্যায়, আবার প্রথম অধ্যায়তে কিন্তু তোমাদের আবার 4টে ভাগ আছে, সেই হিসাবে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার সাজিয়ে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।